আজকের দারুণ ইন্টারেস্টিং ভিডিওতে যে স্টকটাকে আমরা টোটাল অ্যানালিসিস করতে চলছি সেটা বলার আগে একটা ডিসক্লেমার দেওয়াটা দরকার। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। আমি শুধুমাত্র এডুকেশন পারপাস টোটাল জিনিস শেখাচ্ছি, কোনো রকমভাবে কোনো কেনা বা কোনো বিক্রি করার কোনো কথাই বলছি না। প্লাস পাস্ট কোনো রিটার্ন কখনোই ফিউচারের কোনো পজিটিভ বা নেগেটিভ বোঝায় না। আজকে দারুণ ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে কথা বলা রয়েছে সেটা হচ্ছে খুব মজাদার, এবং সেটা হচ্ছে একটা অ্যানালিসিস করবো আমরা। অ্যানালিসিসটা কিসের উপর? একটা পার্টিকুলার স্টকের উপর। স্টকটার কি নাম? স্টকটার নাম হচ্ছে আরবিজেড জুয়েলার্স। হঠাৎ জুয়েলার্সের দিকে কেন সেটা বলবো। হঠাৎ জুয়েলার্সের দিকে তো এলাম, স্টকটার রিটার্নটা দেখো, রিটার্ন কিচ্ছু নেই তেমন ভালো, তাহলে হঠাৎ কেন? আর শুধু তাই না, SWOT কি জিনিস সেটা বুঝবো, এবং SWOT দিয়ে অ্যানালিসিস করে টোটাল স্টকটাকে কিভাবে মানে ছকে ফেলা যায়, এবং তোমরা থেকে কি শিখবে, এবং তোমরা নিজেরা যদি অ্যানালিসিস করতে চাও কিভাবে করবে, সেই সমস্ত কিছু নিয়ে ছোট্ট ভিডিওটা। একাধিকজন রিকোয়েস্ট করেছিলে এমনই একটা স্মল ক্যাপ নিয়ে কথা বললো, যে স্মল ক্যাপটা 500 কোটির কাছাকাছি, যার পোটেনশিয়াল গ্রোথ হিউজ রয়েছে, এবং কেন আছে, কি কারণে রয়েছে, ভয় কি রয়েছে, উইকনেস কি রয়েছে, যে কারণ হার্ডেলগুলো কি রয়েছে, সবকিছু নিয়ে কিন্তু বলবো। সবকিছু বলার আগে আমি সময় স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে। ইনফ্যাক্ট প্রত্যেকের এই উৎসাহটাই আমার চলার পথে চলা। অসম্ভব চাপে থাকি, এবং ফোন নাম্বার দিয়েছি ঠিকই, কিন্তু ফোন ধরে যে দুটো কথা বলবো সে সময়টাও পাওয়াটা মুশকিল হয়ে যায়। অবশ্য আমাদের ব্যস্ত থাকাটাই কিন্তু আমাদের মানে বর বলা যেতে পারে। যখনই আর ব্যস্ত থাকবো না তখন আর প্রয়োজন পড়বে না আমাদের, এবং যখনই প্রয়োজন পড়বে না তখনই আমরা কিন্তু আউট হয়ে যাব। তো ব্যাপারটা এরকমই। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর দিকে। প্রথম যে ব্যাপারটা, ট্যারিফের যুদ্ধের মাঝখানে হঠাৎ করে জুয়েলার্সে ঢুকে গেলাম। কেন ঢুকে গেলাম জুয়েলার্সের মধ্যে? এর মধ্যে কিন্তু একটা প্রভূত মানে এক্সেপশনাল পোটেনশিয়াল গ্রোথ রয়েছে এই ধরনের সংস্থাগুলোর মধ্যে। বাট ওয়াই আরবিজেড জুয়েলার রাদার দ্যান আদার? টাইটানো তো নট ব্যাড, টাইটানো তো ভালো জায়গায় রয়েছে, টাইটানো রিটার্ন খারাপ দিচ্ছে না, যথেষ্ট সুন্দর রিটার্ন দিচ্ছে। ওয়াই? বেসিক্যালি যে কারণগুলোকে আমি মনে করছি গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করছে আমাদের, তার প্রথম কারণটা হলো বিজনেস। বিজনেস কি? আমরা বিজনেসটা একটু বুঝবো, বিজনেস বোঝার সঙ্গে সঙ্গে তারপরে আমরা SWOT যাব। খুব সিম্পল ভাবে আমি যদি বলি, শুধুমাত্র বুকিশ পয়েন্টগুলোকে বাদ দিয়ে, এই কোম্পানিটা যে বিজনেস মডেলে চলছে, জুয়েলারি তৈরি করছে, ম্যানুফ্যাকচার করছে, ডিস্ট্রিবিউশন করছে, সেল করছে, ইন্ডিয়া শুধু নয় ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু আস্তে আস্তে পেনিট্রেট করছে এবং ঢোকার চেষ্টা করে চলেছে। সৌদি আরবিয়া, US বেশ কিছু জায়গাতে এদের ডিমান্ড কিন্তু একটু একটু করে বাড়ছে, আউটলেট তৈরি করেছে কিছু। এদের কাজগুলো B2B লেভেল কাজ করে, B2C লেভেল কাজ করে। B2B লেভেল কাজ কি, B2C লেভেল কাজ কি, ওটা জানার আগে আমরা জানবো SWOT কি জিনিস। SWOT একটা ফর্ম, ফুল ফর্ম যদি বলি, S ফর স্ট্রেংথ, W ফর হচ্ছে উইকনেস, O ফর হচ্ছে অপরচুনিটি, আর T ফর হচ্ছে থ্রেট। এই চারটে জিনিসকে কিন্তু অ্যানালাইসিস করে দিচ্ছে। যে কোনো স্টক তোমরা যখন ঢুকবে এই চারটে পয়েন্টকে কিন্তু দেখার চেষ্টা করবে। দেখার চেষ্টা করার জন্য অন্ধের মতো আমরা ঝাঁপিয়ে পড়লাম কোনো একটা চ্যাট জিপিটি হোক, জেমিনি হোক, আদার XYZ, না, সেটা না। একটু নিজেরা খাটো, একটুখানি দেখো। স্ক্রিনারের মতো এত সুন্দর একটা অ্যাপস দিয়ে রেখেছে। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে আমরা যদি পেতাম, আমরা সত্যি আরো অনেক কিছু করার চেষ্টা করতাম। অ্যাটলিস্ট কি পারতাম সেটা তো উপরওয়ালা জানে, চেষ্টাটা করতে পারতাম, যেটা তোমরা পাচ্ছ এখন অথচ করছো না। যে সময়টা নিয়ে ইউটিউবে বসে শুধু সার্ফিং করে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, হঠাৎ করে মনে হলিস এত ঘন্টা সময় নষ্ট করে ফেললাম বেকার ভাবে, সেই সময়টাকে একটু পড়ার দিকে নজর দাও। বইপত্র প্রচুর আছে, একটু একটু করে পড়ার চেষ্টা করো। আমি বইগুলো যদি চাও তাহলে একটা করে বই অ্যানালিসিস করে দেবো, বইয়ের মধ্যে কি বক্তব্য সেগুলো বলে দেবো, দেখবে যে খারাপ লাগবে না। এবং দিনের শেষে যখন সারাদিন একটা ছুটির দিন বসে বসে মোবাইল ঘেটে ঘেটে দিনের শেষে খুব খারাপ লাগবে, নিজেকে ছোট মনে হবে যে আমি সারাটা দিন নষ্ট করলাম কিভাবে। অথচ সেই সময়টা একটা প্রোডাক্টিভ কাজ যদি 15 মিনিট সময় লাগাতে পারো। কি প্রোডাক্টিভ কাজ? প্রোডাক্টিভ কাজ হলো সোশ্যাল হওয়া, একটু ফোনে কথা বলা, কারোর বন্ধুর বাড়িতে গেলে, আত্মীয়ের বাড়িতে গেলে, নিজের লোকেদের সঙ্গে গল্প গুজব করলে। সারাদিনই তো কাজ নিয়ে ব্যস্ত থাকো, ছুটির দিনটা এই নিয়ে থাকলে, এটাকে বলে সোশ্যাল। আর ইউটিউব আমাদেরকে উপকার করছে ঠিকই, আবার অনেক সময়তে বেশি নেশা কিন্তু খারাপও করে দিচ্ছে প্রচুর, এটাই কিন্তু মনে রাখতে হবে। সুতরাং এই সোশ্যাল মিডিয়ার থেকে বেরিয়ে এগোতে হবে। এবং বই পড়াটা কিন্তু নষ্ট করো না। বই পড়া হচ্ছে ভীষণ ভালো জিনিস। সে তোমার বইটাকে নষ্ট করে দিচ্ছে তোমাদের এই সোশ্যাল মিডিয়াগুলো, যেগুলো কিন্তু আলটিমেটলি উপকার করছে না। আমার এই ভিডিওটা হোক, যে কোনো যার ভিডিও তোমার ভালো লাগে,
15 মিনিট সময় দাও সারাদিনে, কি 20 মিনিট সময় দাও ভিডিওটার জন্য, ভিডিওটা একবার দেখো, স্টপ করো, ভাবো কি দেখলাম, আলটিমেট কোনো কাজের, যদি কাজ মনে না হয় সেই দিন থেকে আউট, দরকারই নেই। আজকে আমার ভিডিওটা তোমার যদি 15 মিনিট শোনার পরে মনে হয় বেকার, তো আমি তোমাকে কথা দিচ্ছি তুমি কোনোদিন আর দেখো না আমার ভিডিওটা, কারণ এখান থেকে তুমি কিছু পাবে না, পরিষ্কার বাংলা কথা। আর যদি তোমার মনে হয় এখান থেকে 1 মিনিটও যে হ্যাঁ কিছু কাজে লেগেছে, জানবে এটা তোমার কাজে লাগবে ভবিষ্যতে, যেটা কাজে লাগবে সেটা কেন, আমাদের কিন্তু সিলেক্টিভ হতে হবে, সময় খুব কম, ভেরি লিমিটেড টাইম, এই লিমিটেড টাইমের মধ্যে কিন্তু আমাদের এগোতে হবে। এই লিমিটেড টাইমটাকে কাজে লাগাও ভীষণভাবে, সিরিয়াস ভাবে। সময়ের থেকে বড় মূল্য কিচ্ছু নেই। লোকে বলে টাকার মূল্য বেশি, আমি বলছি সময়ের মূল্য বেশি। সুতরাং সময়টাকে কাজে লাগাও, প্রতিটা মিনিটকে কাজে লাগাও, শেখো, পড়ো, জানো। অ্যাট দ্য এন্ড অফ দ্য লাস্ট স্টেজ মানুষের জীবনে সে যদি সেখানে তার স্টাডি করার ক্ষমতা থাকে, আমি মনে করি তখনও কিছু না কিছু তাকে শেখা উচিত। চলে আসা যাক SWOT-র দিকে, আমরা একটু একটু করে এগোতে চলেছি। আমরা প্রথম জায়গায় যাব, স্ট্রেংথটা বুঝবো। কি স্ট্রেংথ বুঝবো? আমরা বুঝবো স্ট্রেংথ, সেটা হচ্ছে এই কোম্পানিটার, কোম্পানি B2B মডেল, অর্থাৎ বিজনেস টু বিজনেস। আমি একটা বিজনেস, তোমার একটা বিজনেস আছে, আমার বিজনেস থেকে তোমাকে কিছু মডেল, কিছু জিনিসপত্র, যেগুলো প্রোডাক্ট গুলো, আমি আইটেমস গুলো তোমাকে সেল করছি, এরকম ভাবে করা হয়। আবার B2C ডাইরেক্টলি বিজনেস টু কনজিউমার বলা হয়, কনজিউমারকেও কিন্তু দেওয়া হয়। এটাও কিন্তু একটা জাস্ট পলিসি বলা যেতে পারে। B2B B2C এই দুটো পলিসিকে যেসব কোম্পানিগুলো গ্রহণ করে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো বিজনেস এগোনোর মতো ক্ষমতা রাখে বলে মনে করি। স্ট্রং B2B নেটওয়ার্ক, স্ট্রং B2B নেটওয়ার্ক মানে এই কোম্পানিটার বড় বড় বিজনেস যেগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু প্রচুর মাপের ডিল হয় এদের। এটা কিন্তু সেকেন্ড যে স্ট্রেংথটা, যেসব প্রোডাক্টগুলো এরা তৈরি করছে, স্পেশালাইজ প্রোডাক্ট তৈরি করে যেগুলো ফোকাস করে থাকে এরা, এবং এটা একটা কিন্তু পজিটিভ ব্যাপার। অর্থাৎ এইসব প্রোডাক্টগুলো প্রচুর ডিমান্ড রয়েছে, এবং অ্যাসপাল যেরকম মনে করা যায় অ্যান্টিক ব্রাইডাল জুয়েলারি, এই অ্যান্টিক ব্রাইডাল জুয়েলারি গুলো কিন্তু এই কোম্পানি তৈরি করে, এবং এটা একটা পজিটিভ ব্যাপার। এবং সেরকম মতো এরা তৈরি করে দেয় অ্যাজ পার রিকোয়ারমেন্ট, স্পেশালাইজ প্রোডাক্ট। 3 নাম্বার যেটা ইন হাউস ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এরা কি করে বেটার কোয়ালিটিতে ভালো ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এরা তৈরি করে, এবং কোয়ালিটি কন্ট্রোল খুব পজিটিভ রয়েছে, এটা একটা ব্যাপার রয়েছে। এছাড়া কি রয়েছে, রিটেল প্রেজেন্স রয়েছে বহু জায়গাতে। এরা কিন্তু যাকে বলা হয় হরিত জাভেরি, এই নাম নিয়ে কিন্তু নিজস্ব ব্র্যান্ড, এটা কনসিস্টেন্ট গ্রোথ রয়ে গেছে কোম্পানিটার মধ্যে। দেখবে কনসিস্টেন্টলি, কন্টিনিউয়াসলি এরা প্রফিটেবিলিটাকে কিন্তু সাস্টেন করে গেছে, রেখে গেছে। এটা একটা পজিটিভ। কোনো কোয়ার্টার কম বেশি হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, বাট ইয়ার আফটার ইয়ার একটা কনসিস্টেন্ট গ্রোথ রয়েছে কোম্পানির, সেটা একটা পজিটিভ। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে লো ডেপ্ট, ঋণের পরিমাণ খুব কম রয়েছে। এই লো ডেপ্ট থাকার কারণে কোম্পানি কিন্তু উন্নতি করার সুযোগ, এইগুলো কোম্পানি ইন্ডিকেট করে দেয়। থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ইন হাউস ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি, অর্থাৎ নিজের ঘরে বসে কাজ করার ক্ষমতা। অর্থাৎ আরো যদি শর্টে বলার চেষ্টা করি, অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ স্পেশালাইজড প্রোডাক্ট রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো তৈরি করে দিচ্ছে। কোনো একটা কোনো স্পেশাল অর্নামেন্ট, যেমন ব্রাইডাল স্পেশাল কোনো অর্নামেন্ট তৈরি করা, সেগুলো কিন্তু এরা তৈরি করে দেয়। এদের একটা কোয়ালিটি কন্ট্রোল, খুব পাওয়ারফুল কোয়ালিটি কন্ট্রোল গ্রুপ রয়েছে। এদের মার্কেটটা কিন্তু বিরাট বড়, ওয়াইড মার্কেট ক্যাপাবিলিটি রয়েছে, ফলে এগোনোর ক্ষমতা কিন্তু প্রচুর রয়েছে। বোঝা গেল পজিটিভ খবর। এবার আসবো কি নেগেটিভ খবর, অর্থাৎ ডাব্লুতে আসছি, অর্থাৎ উইকনেসে আসবো। উইকনেস গুলোর মধ্যে কি, প্রথম উইকনেস তুমি যদি দেখো, লক্ষ্য রাখবে, ইজ হাই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার, অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালটা কিন্তু দরকার পড়ে সব কোম্পানিগুলো। খুব ছোটখাটো ব্যাপার নয়, বড় লেভেলে কাজ করে, ফলে ওদের যে কি বলবো মানে প্রচুর মানে ইনভেস্ট করতে হয় এদেরকে, এবং তবেই কিন্তু ইমপ্রুভমেন্ট গুলো তৈরি হয়। মার্কেট সেন্সিটিভিটি কিন্তু প্রচুর রয়েছে। এই সেন্সিটিভ মার্কেট যেটা, ফলে কখনো বাড়ছে কখনো কমছে, ব্যাপারটা কিন্তু রয়েছে। কোনো কোনো সময় ইকোনমিক কন্ডিশন ভালো লোকের হচ্ছে তখন প্রচুর কিনছে, যখন ইকোনমিক কন্ডিশন ভালো নেই তখন লোকে কিনছে না, ফলে এইগুলো আলটিমেটলি নেগেটিভিটি তৈরি করে দিচ্ছে। তৃতীয় ব্যাপার হচ্ছে ল্যাক অফ এক্সক্লুসিভ সাপ্লায়ার এগ্রিমেন্ট, অর্থাৎ এই যে এগ্রিমেন্ট, বেসিক্যালি কোম্পানিটা যতই বলি না কেন গ্লোবালি এগোচ্ছে, এখনো পর্যন্ত মার্কেট কিন্তু ধরে রেখেছে ডোমেস্টিক মার্কেটটা, ফলে এক্সপোর্ট ক্যাপাবিলিটি এখনো তেমন ভাবে বাড়েনি, ফলে লো এক্সপোর্ট এক্সপোজার রয়েছে এখনো পর্যন্ত। এবং স্মল ক্যাপ থাকার কারণে এদের কিন্তু একটা টাকার চাহিদা, মানে একটা ক্যাপিটাল চাহিদা কিন্তু বরাবর রয়ে গেছে, এটা একটা জায়গা তৈরি করছে। এবারে আমরা আসবো কি অপরচুনিটির মধ্যে, অর্থাৎ সুযোগ কি কি রয়েছে। সুযোগের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এক্সপোজার করার চেষ্টা করছে মার্কেটটাকে, আরো বড়ভাবে এক্সপোর্ট করার চেষ্টা করছে। এই এক্সপোজারটা অর্থাৎ ডিমান্ডটা সারা বিশ্বে কিন্তু প্রচুর রয়েছে, ফলে ভবিষ্যতে এদের আমি একটা বড় মাপের রিটেল চেন পাওয়ারফুল হওয়ার সম্ভাবনাটা রয়ে যাচ্ছে। 1 নম্বর পয়েন্ট।
সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ট্রানজিশন। এতদিনে আনঅর্গানাইজ সেক্টর থেকে অর্গানাইজড এবং অর্গানাইজ থেকে মোর ব্র্যান্ডেড এর দিকে কিন্তু কনজিউমাররা ঝুঁকছে। লক্ষ্য করে দেখবে বড় বড় ব্র্যান্ডেড এর জায়গা কিন্তু বেশি যাচ্ছে রাদার দেন ছোটখাটো জায়গা হলমার্ক বা এটসেট্রা করে যেসব জুয়েলারি গুলো যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে ডিমান্ডটা ততগুণ বেশি। ফলে এই জন্য এক্সপোজারটা এসব কোম্পানিগুলোর বেশি রয়েছে, ফলে সেইখানে একটা প্রফিটেবিলিটি করার সম্ভাবনা বেশি রয়েছে। স্মল ক্যাপ থাকার কারণে কোম্পানিগুলোর এক্সপেন্স কম রয়েছে। টাইটানের তার শোরুম চালাতে গেলে যে খরচ খরচা পড়ে তার থেকে অনেক কম খরচ খরচায় আরবিজেড কাজ করছে, ফলে এর অনেক বেশি গ্রোথ ক্যাপাবিলিটি রয়েছে যেটা টাইটানের তুলনায়। ফলে আরবিজেড এই দিক থেকেও একটা পজিটিভ জায়গা তৈরি করে দিচ্ছে। মার্কেট কিন্তু শুরু করেছে, যেমন গালফে এবং ইউএসএ তে কিন্তু এক্সপোর্ট করা শুরু করেছে। বেশ কয়েক জায়গায় আমি শুরুতে যেটা বলছিলাম ব্রাইডাল জুয়েলারিতে যেগুলো সেগুলো কিন্তু এক্সপোর্ট করছে। নেক্সট পয়েন্ট কি যেটা আমি বলতে চাইছি সেটাও একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে আমাদের অপরচুনিটির মধ্যে সেটা হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন। অর্থাৎ ডিজিটাল ট্রান্সফরমেশন কথা অর্থ হচ্ছে তুমি অনলাইনে বসে এইসব কোম্পানিগুলোর পার্টিকুলার কোনো একটা সিলেকশন করতে পারছো, সেটাকে অর্ডার করতে পারছো এবং ডোর স্টেপে তোমাকে পৌঁছে দিচ্ছে বাড়ির দরজার গোড়ায়। এই সুযোগগুলো কিন্তু এই কোম্পানিটা রীতিমতো কাজ করছে এবং বেশ কিছু B2C গ্রোথ লেভেলটা বেড়েছে এদের এইসব কাজগুলো করার জন্য বলে ম্যানেজমেন্ট এই কথাটা বলছে। সো ইটস এ ভেরি গুড অপরচুনিটি। এবারে আসবো লাস্ট পয়েন্টের দিকে, দ্যাট ইজ থ্রেট। টি ফর থ্রেট, কি কি ভয়ের জায়গা রয়েছে সেটা কিন্তু একটু বুঝতে হবে। এই কোম্পানিটার রিটার্ন আমাদের কিছু দেখাতে পারেনি। আমি যদি প্রথম থেকে দেখি অর্থাৎ ম্যাক্সিমাম রিটার্ন সেখানেও কিন্তু নেগেটিভ, অর্থাৎ 2023 ডিসেম্বর মাসে এরা এনলিস্টেড হচ্ছে কোম্পানিটা, তারপর থেকে আজ পর্যন্ত তার রিটার্ন তেমন কিছু নেই। অথচ কোম্পানিটা ভালো করতে পারে, তার বিজনেস গ্রোথ রয়েছে সবকিছু, কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনও কোম্পানিটার নেগেটিভিটি দেখাচ্ছে। ফলে এইটা একটা বড় থ্রেট। থ্রেটস নাম্বার সেকেন্ড যেটা এর থেকেও বড় সেটা হচ্ছে গোল্ড প্রাইস ফ্ল্যাকচুয়েশন। এই গোল্ড প্রাইস ফ্ল্যাকচুয়েশন আলটিমেটলি কিন্তু অনেক সময়তে মার্জিনে যে প্রবলেমগুলো তৈরি করে, মানে আলটিমেটলি তুমি কিনে রেখেছো বেশি দামে, হঠাৎ করে প্রাইস পড়ে গেল, এবার তোমাকে কম দামে দিতে হবে, অথবা তোমাকে ইনভেন্টরিতে একটা বড় মাপের স্টককে তোমাকে জোগাড় করে রেখে দিতে হবে এবং তোমাকে মার্কেটের সঙ্গে কিন্তু ডিমান্ড অনুযায়ী তোমাকে সেই সব প্রোডাক্টগুলো দিতে হবে। ফলে একটা সময় যে ডিমান্ড ছিল এই ধরনের প্রোডাক্টগুলো, এই ধরনের ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো অবসোলেট হয়ে গেল, ফলে যে খরচা তুমি করেছিলে সেগুলো কিন্তু লস হলো। এটা কিন্তু এই ধরনের প্রোডাক্টে এই ধরনের কাজের ক্ষেত্রে বেশি মাপের ক্ষতি করে। সেকেন্ড ওয়ান, কম্পিটিশন। হাই লেভেল অফ কম্পিটিশন কিন্তু থ্রেটটাকে বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো এখানে কাদের সঙ্গে কম্পেয়ার করতে হচ্ছে, টাইটানের সঙ্গে কম্পিট করতে হচ্ছে, তারপরে কল্যাণ জুয়েলার্সের সঙ্গে কম্পেয়ার করতে হচ্ছে। এইগুলো এদেরকে কিন্তু একটা বড় মাপের কম্পিটিশন সামনে দাঁড় করে দিচ্ছে। এছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে রেগুলেটরি রিস্ক, অর্থাৎ রেগুলেশন থেকে মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে। যেরকম মনে করো ইম্পোর্ট যখন করা হচ্ছে তখন কিছু প্রোডাক্টগুলো সেগুলোতে কিছু প্রবলেম, বা হলমার্কসের রুলসগুলো সেগুলোর ক্ষেত্রে কিছু প্রবলেম, এইগুলো কিন্তু অপারেশনের ক্ষেত্রে এফেক্ট পড়তে পারে বলে মনে করে নেওয়া হচ্ছে। টোটালি অ্যানালিসিস করে ফেললাম এর মধ্যে। ফ্যান্টাসি অ্যান্সার তোমাদের কেমন লাগলো, আদৌ কেউ কিনেছে কিনা? এইটা কেনার আগে একটা ঘটনা বলা, সেটা নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। আজকে আমাদের শেষ হলো।